where to run, where's safe. ফিলিস্তিনের কান্না কি শুনতে পায় না বিশ্ব? গাজায় বোমার শব্দ, ওয়েস্ট ব্যাংকের জমি দখল আর শিশুদের আর্তনাদ, এসব যেন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে ফিলিস্তিনিদের। গত 8ই এপ্রিল জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেন, গাজা মানুষ হত্যার একটা ক্ষেত্র হয়ে উঠেছে এবং সেখানকার বেসামরিক লোকজন এক অন্তহীন মৃত্যু ফাঁদে আটকা পড়েছেন। তবে ইসরায়েলের দাবি তারা শুধু আত্মরক্ষা করছে। কিন্তু এই কেমন আত্মরক্ষা, যাতে 50,000-এর উপরে সিভিলিয়ান্সের প্রাণ গেল? জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার 2/3 এলাকা এখন নো গো জোন হিসেবে চিহ্নিত, অর্থাৎ এখানে বসবাস করা একেবারে অসম্ভব। ইসরায়েলের অবরোধ এবং সামরিক হামলার কারণে গাজায় খাদ্য, পানি এবং চিকিৎসা সরবরাহ প্রায় সম্পূর্ণ বন্ধ। ইসরায়েল সরকার বলেছে 7ই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় 1200 জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক ছিল। এছাড়াও প্রায় 251 জন ইসরায়েলি নাগরিককে হামাস অপহরণ করে গাজায় নিয়ে যায়, যার প্রতিউত্তর স্বরূপ ইসরায়েল গাজায় হামলা চালায়। আর তাদের প্রতিউত্তর এতটাই ভয়াবহ যে শুধু রাফা অঞ্চলেই প্রায় 90% বাড়ি ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে 20,000 ভবনে প্রায় 50,000-এর মতো অ্যাপার্টমেন্ট ছিল। মোট 24টি পানির কূপের মধ্যে 22টি ধ্বংস হয়েছে, আর প্রায় 85% ড্রেনেজ সিস্টেম অকেজো। 8টি স্কুল এবং শিক্ষা ভবন ধ্বংস হয়েছে। ম্যাটারনিটি হাসপাতাল সহ 12টি মেডিকেল সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। ইসরায়েলের এই প্রতিক্রিয়ায় গাজায় প্রায় 50,000 ফিলিস্তিনি নিহত হয় এবং ওয়েস্ট ব্যাংকে নিহত হয় 1004 জন। আর এই ডাটা শুধু ফেব্রুয়ারি পর্যন্তর। এরপর 18ই মার্চের যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে আরও নিহত হয়েছে 1449 জন। গাজার মিনিস্ট্রি অব হেলথ জানিয়েছে এই মৃতদের মধ্যে প্রায় 31% ছিল শিশু। ইসরায়েলের দাবি তারা হামাসের সন্ত্রাসী কার্যক্রম দমন করতে শুধুমাত্র আত্মরক্ষার তাগিদে এই অভিযান চালাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের লক্ষ্যবস্তু করছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করছে। তবে বাস্তবে আসলে কি ঘটছে তা তো আর কারোই অজানা নয়। কিন্তু কথায় কথায় ইসরায়েলের এই ভিকটিম সাজার স্ট্র্যাটেজিটাও বা কতটা সত্য, চলুন গণনাটা প্রথম থেকেই শুরু করি। 1948-এ ব্রিটিশরা চলে যাওয়ার পর ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়। সেই সময় 7 লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়, আর তাদেরই ঘরবাড়ি জমি দখল করে ইহুদি বসতি স্থাপন শুরু হয়। 1967 সালে 6 দিনের যুদ্ধের পর গাজা, ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েলিরা, যার ফলশ্রুতি ওয়েস্ট ব্যাংকের লোকেরা আজও ভুগছে। 2007 সালে গাজায় হামাসের উত্থানের পর থেকে ইসরায়েল এবং মিশর সেখানে খাবার, ওষুধ এবং জ্বালানি ঢুকতে দেয় না, যার ফলে গাজা এখন পৃথিবীর সবথেকে বড় ওপেন প্রিজন হিসেবে পরিচিত। 2014 সালের অপারেশন প্রোটেক্টিভ এজ, এই যুদ্ধে প্রায় 2251 জন ফিলিস্তিনি নিহত হয়েছিল, যাদের অধিকাংশই বেসামরিক জনগণ ছিল। আর ইসরায়েলের পক্ষে 73 জন নিহত হয়, যার মধ্যে 67 জন ছিল সৈনিক এবং 6 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। এই যুদ্ধেও গাজার অবকাঠামোর ব্যাপকভাবে ধ্বংস হয়েছিল। এরপর 2018-19 সালে গাজায় গ্রেট মার্চ অফ রিটার্ন, এই বিক্ষোভে ফিলিস্তিনি শরণার্থীদের পূর্বপুরুষের ভূমিতে ফিরে যাওয়ার যৌক্তিক অধিকারকে নাকচ করে নির্মমভাবে গুলি চালায় ইসরায়েলিরা। প্রাণ হারায় 223 জন ফিলিস্তিন। এছাড়াও আহত হয়েছিল প্রায় 35,600 জন। 2021 সালের মে মাসে আবারও সংঘাত হয় দুই পক্ষের। প্রাণ হারায় 256 জন ফিলিস্তিনি এবং 15 জন ইসরায়েলি। তারপর 2023-এর যুদ্ধের কথা কি আবারও বলতে হবে? শিশু, বৃদ্ধ কিংবা মহিলা, বসতবাড়ি, স্কুল কিংবা হাসপাতাল, কিছুই বাদ যায়নি ইসরায়েলিদের হাত থেকে। জাতিসংঘের মতে 2023-24 সালের এই যুদ্ধে গাজায় প্রায় 1.9 মিলিয়ন জনগণ বাস্তুচ্যুত হয়েছে, যা গাজার মোট জনসংখ্যার প্রায় 90%, এবং অনেকেই অস্থায়ী শিবিরে বসবাস করছে, যেখানে খাদ্য এবং পানির সংকট প্রকট। আসলে ইসরায়েলিদের চালচলন তো যুদ্ধের ক্রাইটেরিয়াও মিট করে না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে ইসরায়েলের কর্মকাণ্ডকে এক কথায় যুদ্ধাপরাধ বা গণহত্যা বলা চলে।
আন্তর্জাতিক অপরাধ আদালত তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত জারি করেছে, কিন্তু ইসরায়েল তাদের কুকীর্তি ধামাচাপা দিতে বরাবরই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে গেছে। কখনো এআই ব্যবহার করে মিথ্যা ভিডিও, অডিও এবং পোস্ট ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, কখনো বা ইসরায়েলি গণহত্যাসহ সমস্ত নৃশংসতাকে হামাসের আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে চিত্রিত করেছে। আবার কখনো $15 মিলিয়ন বাজেট দিয়েই ইউটিউবে বিজ্ঞাপন চালানো হয়েছে, ফিলিস্তিনিদের প্রতিরোধকে সন্ত্রাসবাদ হিসেবে দেখানো হয়েছে। আর হ্যাঁ, এতে অনেকটা সাকসেসও ইসরায়েল। কিন্তু এভাবে আর কতকাল চলবে? গত মার্চ পর্যন্ত প্রায় 70% ইসরায়েলি জনতা গাজা থেকে সেনা প্রত্যাহারের পক্ষে ছিল। এমনকি নেতানিয়াহুর নিজ দল লিকুদ পার্টির 61.5% ভোটার যুদ্ধবিরতি বাড়ানোর পক্ষে ছিলেন। জাতিসংঘ, রাশিয়া, চীন, মিশর, জর্ডান এবং মুসলিম দেশগুলো থেকে বারবার ওয়ার্ন করা হচ্ছে ইসরায়েলকে। এমনকি ইসরায়েলের বিগ ড্যাডি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও জনসমর্থন কমছে। 2025 সালের এপ্রিলে এক জরিপে দেখা গেছে গাজার যুদ্ধকে ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ মনে করা আমেরিকানদের সংখ্যা 65% থেকে কমে 54%-তে নেমে এসেছে। এমনকি গাজার মালিকানা গ্রহণ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে 62% লোক এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। বিভিন্ন দেশের জনতা এখন রাস্তায় নেমে এসেছে মানবতাকে বাঁচাতে। Thousands were seen on streets in Sri Lanka, Bangladesh and India. এমনকি ইসরায়েলের জনতাও প্রোটেস্ট করছে গাজার মানুষদের জন্য। নেতানিয়াহুর ফলোয়ার সংখ্যা যেভাবে কমছে তাতে খুব বেশি দিনকে অপেক্ষা করতে হবে। গাজার মানুষ কি মানবাধিকার পাবে আদৌ? রঙিন খেলনা, মায়ের গল্প, স্কুলে যাওয়ার উৎসব জুটবে কি ফিলিস্তিনের ওই শিশুদের কপালে? উত্তরটা হয়তো আজ অজানা, তবে আমাদের একটু সাপোর্ট হয়তোবা বদলে দিতে পারে গাজাবাসীর অধিকারের গল্পের মোড়। নীরবতা ভাঙুন, আঙুল ওঠান আর ভিডিওটি শেয়ার করুন ওই মানুষটিকে গাজার কান্না আজও পৌঁছায়নি যার কানে। আজকের ভিডিও এই পর্যন্তই। ইসরায়েল প্যালেস্টাইন ক্রাইসিস নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তাও লিখতে পারেন আমাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিত জনদের। তাছাড়া এমন ভিডিও প্রতিনিয়ত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।